সুপ্রিয় এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, তোমাদের সবার প্রিয় বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আজকে আমি বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতিনিবেদন এই রচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সিকিউ এমসিকিউ সমাধান করার চেষ্টা করব, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো। কারণ রচনা পড়ার পরে, এই গদ্যটা পড়ার পরেও আসলে অনেক কিছু বিষয় থাকে যেটা আসলে ওই মেইন বইয়ের মধ্যে পাওয়া যায় না, যেগুলো আসলে কীভাবে অ্যান্সার করতে হবে এই বিষয়ে টুকটাক প্র্যাকটিস না করলে শুধু গদ্য পড়ে গেলে আসলে পরীক্ষায় খুব একটা ভালো হয় না। হ্যাঁ, আরও এক বেটার রেজাল্ট পাইতে চাইলে গদ্য পড়ার পাশাপাশি পুরা ব্যাখ্যা বিশ্লেষণ জানার পাশাপাশি কিছু প্রশ্ন সমাধান করতে হয়, যেই চেষ্টাটা আমরা আজকের এই ক্লাসে করব। ওকে, তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখি যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনাটা 1885 সালে প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এবং এই প্রচার পত্রিকা পরে কিন্তু এটা আবার তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। দুইটা এমসিকিউ কিন্তু এখানে পেয়ে গেলে। এই রচনাটা সাধু রীতিতে লেখা, সাধু রীতিতেই প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনুধাবনের জন্য বারবার আমি আসতে দেখেছি যে বঙ্কিমচন্দ্র লিখতে নিষেধ করেছেন কিসের জন্য? যশের জন্য, টাকার জন্য, অসত্য যা অধর্ম সেগুলো লিখতে নিষেধ করেছেন। অনুধাবনে বেশ কাজে লেগেছে। আর লেখা ভালো হলে যশ আপনি আপনি আসিবে। হ্যাঁ, লিখিয়া মনুষ্য জাতির মঙ্গল সাধন করিতে পারলে অবশ্যই লিখিবেন। ঠিক আছে। আর কাব্য, নাটক, উপন্যাস এগুলো 2-1 বছর ফেলে রাখতে বলছেন। এমসিকিউতে আমি আসতে দেখছি যে কত বছর ফেলিয়ে রাখতে বলছেন। ঠিক আছে। যে বিষয়ে যাহার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। যার যেখানে অধিকার নেই সে বিষয়ে তার হাত দেওয়ার কোনো দরকার নেই। ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না, মাথায় থাকতে হবে। হ্যাঁ, যে বিষয়টা আমি প্রকাশ করতে চাচ্ছি আমার দর্শকদের সামনে, আমার লেখকদের সামনে, সেটা মাথায় থাকতে হবে। না থাকলে যতই চেষ্টা করেন না কেন বের হবে না। হ্যাঁ, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা, সরলভাবে মনের ভাব প্রকাশ করা। আপনি অনেক ভালো পণ্ডিত হয়েছেন, তো কি হয়েছে? সেটাকে কঠিনভাবে অনেক সুন্দর অলঙ্কার মিশিয়ে লিখলেই আসলে ভালো লেখক হওয়া যায় না। ভালো লেখক হতে গেলে সহজে সরলে ভাবের প্রকাশ করতে হবে। কত কঠিনভাবে লিখেছেন, সেটা নিজের পাণ্ডিত্য প্রকাশ করেছেন বা বিভিন্ন অলঙ্কার ব্যবহার করেছেন, কিন্তু তাতে লাভ নাই। যদি আসলে আপনার প্রবন্ধটা সহজে সরলে মানুষ বুঝতে পারে, ওইটাই সবচেয়ে আসলে শ্রেষ্ঠ অলঙ্কার। যেটা লেখক বলেছেন, যে কথার প্রমাণ দিতে পারবে না তা লিখিও না। কোনো ভিত্তি নাই, প্রমাণ নাই, ওটা লেখা যাবে না। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রচিত গ্রন্থ সংখ্যা 34টা। বঙ্কিমচন্দ্রের কিন্তু উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। ওকে, পরের লাইনে বলছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে লিখলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া ওঠে। লেখক নিষেধ করেছেন যে টাকা কামানোর উদ্দেশ্যে লেখা যাবে না, মানব কল্যাণের উদ্দেশ্যে লিখতে হবে। লিখে সেখান থেকে যদি মানুষের উপকার হয়ে কিছু আসে সেটা আসতে পারে, কিন্তু আমি লিখে ইনকাম করব ওই চিন্তাটা থাকা যাবে না। হ্যাঁ, যেমন আমার বাংলা এ প্লাস বই বা ইংলিশ আইসিটি এই বইগুলো দেখে অনেকেই অনুপ্রাণিত হয়। আমার এলাকার অনেকেই অনুপ্রাণিত হয়ে তারা শুধু মনে মনে আইডিয়াল সেট করতেছে আমাকে, এবং তারা মনে করছে যে আমি নাহিদ ভাইয়ের মতো একটা বই লিখবো, ইনকাম করব। তাদের স্বপ্নটা ওইটা। ফলশ্রুতিতে তারা কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারতেছে না যে জায়গায় যাইতে চাচ্ছে, কারণ ওই গোলটা থাকা যাবে না। যেমন আমি যখন আসলে ইউটিউবে আসছিলাম, আমার এই ধরনের কোনো গোল ছিল না যে আমি ইনকাম করব টাকা দিয়ে। হ্যাঁ, আমি এসেছিলাম স্টুডেন্টদের উপকার করব, পড়াবো, আমার ভিতরে কি আল্লাহ দিয়েছে আমি সেটা জানাবো। সেই জানানোর উদ্দেশ্যে আমি এসেছিলাম, মানুষের উপকার করার জন্য এসেছিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে এটা হয়ে গেছে। আজ থেকে 8-9 বছর আগে শুরু করেছিলাম, আজকে থেকে 8-9 বছর আগে থেকে পরিশ্রম করতে 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 এখন এসে অটোমেটিক্যালি স্টুডেন্টদের চাহিদার প্রেক্ষিতে অটোমেটিক্যালি বই হয়ে গেছে। স্টুডেন্টরাই বলেছে, ভাইয়া আপনার লেখনীগুলো যদি লিখিত আকারে থাকতো আমাদের পড়তে সুবিধা হয়। সেই ক্ষেত্রে ধীরে ধীরে হয়ে গেছে। কিন্তু কেউ এসে ধুম করে একটা লক্ষ্য সেট করে ফেলে, আমাকে বই লিখতে হবে, অমুকের মতো হতে হবে, এত টাকা কামাইতে হবে। ফলশ্রুতিতে তার ভেতর থেকে ওইভাবে কিন্তু লেখক হিসাবে তার মনের ভাবটা বা টিচার হিসেবে মনের ভাবটা ওইভাবে প্রকাশ করতে পারছে না, কারণ তার ভেতরে সবসময় থাকতেছে টাকা টাকা টাকা। ফলশ্রুতিতে সে কিন্তু ওইভাবে
জনসম্মুখে ভালো একটা রেজাল্ট দিতে পারতেছে না স্টুডেন্টদেরকে। সো এটাই আসলে লেখক এখানে বলতে চাচ্ছে। হ্যাঁ, তিনি মনে করেন লিখতে হবে দেশ ও মানবজাতির মঙ্গলের জন্য। আমি লিখব এই সমস্যাটা সমাধানের জন্য। স্টুডেন্টদের এই জিনিসটা গ্যাপ আছে, ওই গ্যাপটা পূরণ করার জন্য আমি লিখব। কখনো ভাববো না যে ওই জায়গা থেকে আমার ইনকাম হবে, নাও হতে পারে। আমি যে সমস্যাটা সমাধান করতে চাচ্ছি সেটা মানব কল্যাণে নাও লাগতে পারে। হ্যাঁ, সেটা স্টুডেন্টের প্রয়োজন নাও হতে পারে। স্টুডেন্টরা আমার থেকে আরও বেটার কনসেপ্ট থাকতে পারে তাদের কাছে। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। ওকে, এরপর ইউরোপের অনেক লোক টাকার জন্য লেখে, এটা কিন্তু ঠিক না। অনেকে হায়ার করে নিয়ে আসে, খুবই আসলে লজ্জাজনক একটা বিষয়। হ্যাঁ, অনেক প্রকাশক অনেক লেখককে হায়ার করে নিয়ে আসে যে তুমি বই লেখো, একটা বই কমপ্লিট হয়ে গেলে, একটা উপন্যাস নাটক কমপ্লিট হয়ে গেলে তোমাকে এত টাকা দিব। কি লজ্জার কথা, তাই না? আসলে ওইভাবে যে লেখনীগুলো লিখতেছে শুধুমাত্র টাকার জন্য, শুধুমাত্র বই ছাপার জন্য, কিন্তু ওই লেখনী পড়ে মনের ভিতরে কোনো ফিলিংস জাগে না। ওই লেখনীগুলো কখনো ফেমাস হয় না। হ্যাঁ, যেগুলো এইভাবে লেখে যারা বিখ্যাত লেখক। এই যে ওনার লেখাটা আমরা আজকে স্টুডেন্টকে পড়াচ্ছি, উনি কিন্তু কখনোই চিন্তা করে নাই যে এই লেখনীটা লিখে আমার টাকা ইনকাম হবে। এই চিন্তা যদি করতো তাহলে এত সুন্দর লেখা আমাদের সামনে আজকে আসতো না। বিদ্যা আপনিই প্রকাশ পায়, অটোমেটিকে প্রকাশ পাবে, আপনাকে জোর করে প্রকাশ করাতে হবে না। অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। এটা কতটা গুরুত্বপূর্ণ অনুধাবনের জন্য সেটা একটু পরেই আমরা দেখতে পারবো। হ্যাঁ, একটু পরেই দেখতে পারবো। এই লাইনটা প্রায় সিকিউ এর অনুধাবনমূলকই আসে, যে অনুকরণ করলে, কাউকে যদি কপি করো, হ্যাঁ, তাহলে শুধুমাত্র তার দোষগুলো আসবে, তার গুণগুলো আসবে না। এটা আসলে খুবই লজিক। আমরা যেমন আমি টিভিতে অনেক শো দেখেছি, তারা গান গাচ্ছে, তো গান গাওয়ার সময় তারা ভিতরে ভিতরে একটা আইডল সেট করে নিচ্ছে। যে আমি অমুক মনির খান বা আসিফ, আমি ওদেরকে নকল করার চেষ্টা করতেছে, তার গানের মধ্যে ওই ভাবটা আসতেছে। ফলে কি হচ্ছে, তার নিজের ভেতর থেকে কোনো ক্রিয়েটিভিটি আসতেছে না। আমরা যদি চিন্তা করি যে মনির খান বা আসিফ বা ইন্ডিয়ার যে আতিফ ইসলাম, ওরা কাকে কপি করছে? করে নাই কাউকে। ফলশ্রুতিতে ওদের একটা নিজস্ব ভোকাল চলে আসছে, আমরা ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছি, নতুন একটা ভয়েস শুনতে পাচ্ছি। সো ওকে যখন কেউ কপি করবে, দেখা যাবে যে ওর মতো হতে গিয়ে তার নিজস্ব যে প্রতিভা সেটা আর বিকশিত হবে না। ফলশ্রুতিতে আমরা শুধুমাত্র আতিফ ইসলামের মতো হইতে চাবো, মনির খানের মতো হইতে চাবো, হইতে গিয়ে তার বিভিন্ন দোষগুলো, তার গানের মধ্যে যে ভুলগুলো, সেইগুলো আমার মধ্যে চলে আসবে। কিন্তু সে জিনিসটাতে স্ট্রং, সে এই ভাবটা প্রকাশ করতে গিয়ে যত জ্ঞান অর্জন করেছে, যত পরিশ্রম করেছে, যেগুলো ফলো করে এতদূর পর্যন্ত আসছে, আমরা কিন্তু সেই জায়গায় যাইতে পারবো না। আলটিমেটলি আমরা ফেমাস হইতে পারবো না, কারণ আমরা মানব কল্যাণের উদ্দেশ্যে বা ভালো কিছুর উদ্দেশ্যে আমরা আসি নাই। আমরা আসছি শুধু একজনকে কপি করে কিছু একটা ক্যারিয়ার সেট করতে। এই জন্য কখনো অনুকরণ করা যাবে না। অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, কিন্তু গুণগুলো হয় না। কপি করতে যাব না কাউকে। আমি দেখছি আমার বইগুলো থেকে অনেকেই কপি করার চেষ্টা করেছে, অনেকেই হুবহু কপি করেছিল। আমি আবার তাকে পার্সোনালি ফোন করে তাকে বিভিন্নভাবে কথা বলার পরে, হ্যাঁ, তারপরে সেগুলো তারা রিমুভ করেছে, এডিট করেছে। এখন ভাই দেখেন, আমি সেগুলো কপি লিখেছি, আমি ব্যাখ্যা যখন করতে যাব, আমি লেখক, আমি সেটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো, কারণ আমার ভিতরে ফিলিংস আছে। একটা লাইনের ব্যাখ্যা যখন লিখেছি, আমি অনেক কিছু ভেবেছি, তো ওইটার বিষয়ে আমি ব্যাখ্যা প্রদান করতে পারবো। কিন্তু আরেকজনে সে কপি করতে পারবে, কিন্তু সে ওই জিনিসটা স্টুডেন্টের কাছে ভালোভাবে প্রকাশ করতে পারবে না, কারণ ওইটা লেখার পিছনে কত ধরনের অনুভূতি সেটা কিন্তু আমার মধ্যে ছিল, ওনার মধ্যে ছিল না। উনি শুধু জাস্ট কপি করেছে। এই জন্য অনুকরণ করা যাবে না। হ্যাঁ, এখন আমরা কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখব। যদিও বা যাদের কাছে বাংলা এ+ বই রয়েছে, তার সাথে বইয়ের মধ্যে এগুলো সব রয়েছে, আমরা তারপরে একটু দেখে নিই। আমরা মূলত সিকিউটা সমাধান করব এখানে, কারণ সিকিউ সমাধান করার একটা বৈশিষ্ট্য থাকা উচিত স্টুডেন্টের।
এটাই মূল বিষয়। আর জ্ঞানমূলক অনুধাবন এগুলো পড়তে হয়, হ্যাঁ, এমসিকিউ এগুলো পড়তে হয়। ওকে, আমরা একটু টাচ করি। তো বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্যের উদ্দেশ্যটা কি? টাকা উপার্জন করা? নো, উদ্দেশ্য হচ্ছে সত্য, ধর্ম, মানব কল্যাণ, এগুলো। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, যে বিষয়ে যাহার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। এই নিয়মটি কোন সাহিত্যে রক্ষিত হয় না? এটা হচ্ছে সাময়িক সাহিত্যে। আর অনুকরণে কি অনুকৃত হয়? একটু আগেই বললাম, দোষগুলো অনুকরণিত হয়। বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধি পেয়েছেন? সাহিত্য সম্রাট। ওকে, যাই হোক, এগুলো পড়ে নিও। হ্যাঁ, বাংলা প্লাস বইতে আছে, পড়ে নিও। অনুধাবনমূলক প্রশ্ন কিছু দেখি। প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্র অনুকরণ প্রবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন কেন? উনি অনুকরণ করতে নিরুৎসাহিত করছেন কেন? কারণ অনুকরণ করলে কি হয়? গুণগুলো কপি হয় না, দোষগুলো কপি হয়, দোষগুলো অনুকৃত হয়, এই জন্য তিনি বলছেন। হ্যাঁ, তো ওনার কথা হচ্ছে যে আমরা যখন অন্যের লেখা অনুকরণ করি, ফলে লেখকের উৎকর্ষের পথে একটা প্রতিবন্ধকতা তৈরি করে। তার নিজের মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি, একটা তৈরি হওয়ার প্রবণতা থাকে, সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অনেকেই বিখ্যাত লেখকদের অনুকরণ করে সাহিত্য চর্চায় আগ্রহী হন, কিন্তু বঙ্কিমচন্দ্রের মধ্যে এ ধরনের অভ্যাস ভালো লেখক হওয়ার পথে বাধা হিসেবে কাজ করে। এর প্রথম কারণ হলো এটি লেখকের নিজস্ব সত্তার স্বতঃস্ফূর্ত বিকাশকে বাধাগ্রস্ত করে। দ্বিতীয়ত, অনুকরণের মাধ্যমে সাধারণত গুণাবলী নয়, ত্রুটিগুলোই আয়ত্তে আসে। তাই তিনি অনুকরণ প্রবৃত্তিকে ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। প্রথমে এক লাইনে একটা জ্ঞানমূলক লিখেছি, সেটা কি? যে অনুকরণ প্রবৃত্তিকে উৎসাহিত করেননি, মানে কি নিরুৎসাহিত করেছেন, কারণ অন্যের লেখা অনুকরণ লেখকের উৎকর্ষের প্রতিবন্ধকতা তৈরি করে। এরপরে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করে সেটাকে ব্যাখ্যা করেছি। তাহলে এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এরপরে দেখো বলছে কি, সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য কি? ব্যাখ্যা করো। সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য হলো সৌন্দর্য সৃষ্টি করা এবং মানব কল্যাণ করা। এই 1 নম্বর পেয়ে গেলাম। এরপরে এটাকে ব্যাখ্যা করবো যে কীভাবে সৌন্দর্য সৃষ্টি হচ্ছে এবং কীভাবে মানব কল্যাণ হচ্ছে। বিভিন্ন লেখক বিভিন্ন লক্ষ্য নিয়ে সাহিত্য চর্চায় নিয়োজিত হন। কেউ অর্থ বা খ্যাতি অর্জনের জন্য লিখেন, কেউ নিছক সৌন্দর্য প্রকাশে মনোনিবেশ করেন, আবার কেউ মানব কল্যাণে জীবন উৎসর্গ করেন। তবু সাহিত্যের প্রকৃত লক্ষ্য সত্য ও ধর্ম, যা সৌন্দর্য সৃষ্টি এবং মানব কল্যাণের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে যুক্ত। এই কারণে সাহিত্য চর্চার প্রকৃত উদ্দেশ্য হিসেবে সৌন্দর্য এবং মানব কল্যাণকেই ধরা হয়। তো এইভাবে আমাদের হাতে তো বই রয়েছে, বাংলা এ প্লাস বই, অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়তে হবে, তাহলে একটা ভালো রেজাল্ট আমি আশা করছি তোমাদের কাছে। আরেকটা অনুধাবন আমি সমাধান করাবো যে সাময়িক সাহিত্যে লেখকের পক্ষে অবনতিকর কেন? ব্যাখ্যা করো। বলছে কি যে সাময়িক সাহিত্যগুলো যেগুলো অল্প সময়ের জন্য লেখা হয়, এটা কিন্তু লেখকের পক্ষে অবনতিকর, ক্ষতিকর। কেন সেটা একটু ব্যাখ্যা করছি। যে সাময়িক সাহিত্য লেখকের জন্য অবনতিকর হতে পারে কারণ এতে পুনঃসংস্করণের সুযোগ থাকে না। কেন? মানে বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত সাহিত্যকে সাময়িক সাহিত্য বলা হয়। মানে একটা এই সময়ের মধ্যেই প্রকাশ করতে হবে। সাধারণত এটি অল্প সময়ের মধ্যে রচিত ও প্রকাশিত হয়। যেমন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, বা ধরো যে হচ্ছে একটা এগুলো সাহিত্য না, মানে এক্সাম্পল দিলাম, মানে অল্প সময়ের মধ্যেই, এই মাসের মধ্যেই প্রকাশ করা লাগবে, ওই সময়ের মধ্যেই প্রকাশ করা লাগবে, এই ধরনের সাহিত্যগুলোকে। ফলে কি হচ্ছে, ওদের একটা টার্গেট সেট থাকে যে পরের মাসে এটা বের করা লাগবে। হ্যাঁ, তো ওইভাবে যদি আরও ওইটা 6 মাস 1 বছর পরে ফালায় রেখে প্রকাশ করা হয়তো একটা সুন্দর এডিশন আসতো, কিন্তু এটা বাধ্যবাধকতা যেন আমাকে পরের মাসে বের করাই লাগবে। আবার কিছু প্রকাশক আছে, তাদের টার্গেটই থাকে বছরে 2টা করে বই বের করবে, 3টা করে বই বের করবে। ফলে ওই বইটা কিন্তু ভালোভাবে রিভিশন দেওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ, যে একটু ভালোভাবে পড়ি। হ্যাঁ, যেমন আমি আজকে যেগুলো কবিতার ব্যাখ্যা, গল্পের ব্যাখ্যা, এগুলো 8-9 বছর ধরে পড়াতে গিয়ে ইউনিভার্সিটি শেষ করে ফেললাম। পড়াতে গিয়ে যখন একটা ভালো কনসেপ্ট আমার মধ্যে অভিজ্ঞতার সঞ্চার হলো, তখন এগুলো লিখিত আকারে বই আকারে প্রকাশ হয়ে গেল।
সেটা অনেকগুলো এডিশন আসলো, কিন্তু কেউ এসে দাম করে বলতেছে না আমি 6 মাসের মধ্যে একটা বই বের করবো, তাহলে কি ওইটা অতটা ভালো হবে? হবে না। ঠিক সেরকম যেগুলো সাময়িক, অল্প সময়ের মধ্যে, সেগুলো কিন্তু অতটা ভালো হয় না, কারণ পুরো সংস্করণের প্রয়োজন হয় না। সো এই জন্য বলতেছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত সাহিত্যকে সামষ্টিক হলে সাধারণত এটি অল্প সময়ের মধ্যে রচিত ও অল্প সময়ের মধ্যেই প্রকাশিত হয়, ফলে লেখকরা এটিকে পরিপূর্ণভাবে উৎকর্ষের দিকে নিয়ে যাওয়ার সুযোগই পান না। লেখকের দোষ কী দিব? সুযোগই নাই, এত সময় বই প্রকাশ করতে হবে, এবং লেখায় অনেক ভুল ত্রুটি থেকে যেতে পারে। হ্যাঁ, পৃথিবীতে আল কোরআন ছাড়া প্রত্যেকটা বইয়ে ভুল আছে। এই যে আমার বাংলা প্লাস বইয়েও কি খুঁজলে পাওয়া যাবে না? 2-4টা ভুল পাওয়া যাবে, কিন্তু এই ভুলের মাত্রাটা কমাইতে হবে। একদম জিরো করতে পারবো না, কারণ একমাত্র পৃথিবীতে কোরআনই একমাত্র শুদ্ধ, তাছাড়া আমরা সবগুলোই অশুদ্ধ। হ্যাঁ, কিন্তু ওইটা এডিশন করতে 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 একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে হবে, যেটা অলরেডি আমার বাংলা বইটা চলে আসছে, সবগুলো বই চলে আসছে। তো যদি আমি তাড়াহুড়ো করে বই বের করি, তখন তো আমি ওই এডিশন করার সুযোগটা পাবো না, তখন ভুল ত্রুটি থেকে যায়। এই কারণে সাময়িক সাহিত্য লেখকের জন্য অবনতিকর হিসেবে বিবেচিত। আশা করছি বুঝতে পারছো। তো এভাবে বাকিগুলো পড়ে নিও। আমরা এখন এই ক্লাসের যে মূল উদ্দেশ্য, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে সিকিউ প্রশ্ন সমাধান করব, সেই সিকিউ প্রশ্নটাতে আসলে যাই, এরপরে কিছু এমসিকিউ যাব। মূলত আমাদের সিকিউ প্রশ্ন সমাধানের একটা দক্ষতা থাকা লাগবে। হ্যাঁ, কারণ এই দক্ষতাই পরীক্ষার খাতায় গিয়ে দেখাতে হবে, এটার উপর বেস করেই নাম্বার হয়, এটার উপর বেস করেই তুমি কি লিখতেছো সেটার উপর ভিত্তি করেই কেউ 3-এর মধ্যে 2 পায়, কেউ 3-এ 3 পায়, কেউ 4-এ 4 পায়, কেউ 4-এর মধ্যে 2ও পায়। ফলে নাম্বারটা আসলে ডিফারেন্স ক্রিয়েট হয় এখানেই। এমসিকিউতেও আসলে খুব একটা হয় না, যদি পড়ালেখা করে, যে পড়ে না তার তো আসলে কি বলবো, তাকে আর যে পড়ে, যে পড়ালেখা করে তার মধ্যে ডিফারেন্স হয় সিকিউতে। যে পড়াশোনা করে সে এমসিকিউ যতটা পারে, যে মানে ওটা সমান সমানই পায়, কিন্তু সিকিউ লেখার টেকনিকগুলো সবার থাকে না। সিকিউ কিভাবে লিখতে হবে, কোন কোন বিষয়গুলো তুলে ধরলে ভালো নাম্বার আসবে, এই জিনিসগুলো সবাই জানে না। মেইন ডিফারেন্স হয় মূলত সিকিউতে। তো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করার জন্য শুরুতেই আমরা আগে এটা বোর্ড বইয়ের সিকিউ, আমরা আগে উদ্দীপকটা পড়ব। তবে উদ্দীপক পড়তে বেশি সময় নেওয়া যাবে না, উদ্দীপকটা অল্প সময়ের মধ্যে পড়ে ফেলতে হবে, কারণ আমাদের উদ্দীপক পড়তে যদি বেশি সময় লাগাই দিই, তাহলে আবার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আবার মানে পুরো প্রশ্নটা যেগুলো আছে, যে এই পুরো প্রশ্নটা আবার অ্যান্সার করতে পারবো না। এই জন্য উদ্দীপকটা অল্প শর্টকাটে পড়তে হবে। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক বিপর্যয়, হতাশা, হাহাকারে উপমহাদেশের জীবন ছিল নানা অভিঘাতে বিপর্যস্ত। বিশ্বযুদ্ধের কথা বলছে। তো রূপান্তরিত এমন এই এক পরিবেশে কাজী নজরুল ইসলাম, ঠিক ওই পরিবেশে জন্মগ্রহণ করলে কাজী নজরুল ইসলাম তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতার বিনির্মাণ করলেন শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যে এক আশাবাদী জগৎ। তিনি কলম তুলে নিলেন শোষণ ও বঞ্চনাহীন, শ্রেণী বৈষম্যহীন, ক্ষুধা দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক এক জগৎ সৃষ্টি করতে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সাম্যের গান গাইলেন। একসময় তিনি হয়ে উঠলেন ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্র নির্বিশেষে সকল সাধারণ মানুষের অধিকার আদায়ের কলম সৈনিক। ওকে, শোষণ, বঞ্চনা, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে তার বিদ্রোহ আজও আমাদেরকে অনুপ্রাণিত করে বারংবার। কাজী নজরুল ইসলামের জয়গান করা হয়েছে এখানে। তিনি বিশ্বযুদ্ধের সময় যখন মানুষদের অত্যাচার করা হয়েছিল, শোষণ বঞ্চনাহীন, শ্রেণী বৈষম্যহীন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক জগৎ সৃষ্টি করতে তিনি যখন কলম তুলে নিয়েছিলেন, সেই সকল মানুষদের অধিকার প্রতিষ্ঠা করতে তিনি যখন যুদ্ধ করেছিলেন, বন্দুক দিয়ে নয় কলম দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছিলেন বিভিন্ন লেখনের মাধ্যমে, তার কথা এখানে তুলে ধরা হয়েছে। বলছে এখন আমরা বুঝতে পারলাম ওখানে কি বিষয়ের উদ্দীপকে বলা হয়েছে। এখন আমরা প্রশ্নে চাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য সত্য, ধর্ম, মানব কল্যাণ, এটাই আসলে উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, এটা কেন বলেছে? অন্য উদ্দেশ্য, এই যে সাহিত্যের যে উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ, সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে না। অন্য কোনো উদ্দেশ্য থাকলে লেখনী ভালো হবে না, টিচিং ভালো হবে না। মনে প্রাণে ভালোবাসা দিয়ে পড়াতে হবে, ভালোবাসা দিয়ে লিখতে হবে, তাহলেই মানব কল্যাণ সম্ভব। হ্যাঁ,
স্টুডেন্টদের ছাত্র কল্যাণ সম্ভব, যাই হোক। তো দেখো বলছে, আলোচ্য উক্তির মাধ্যমে লেখক বুঝিয়েছেন একান্ত ব্যক্তির স্বার্থ রক্ষা বা অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রচনা করা যাবে না, এটা চরম মহাপাপ। আমি যেমন এতক্ষণ ধরে বর্ণনা করলাম শুধু ব্যক্তি স্বার্থে লেখনী যারা লেখে, আবার কিছু কিছু লেখক আছে অন্যের ক্ষতি সাধন করতে লেখে, একজনের উপকার করতে গিয়ে আরেকজনের ক্ষতি করার জন্য লেখে। যেমন কিছু কিছু লেখক আছে কিছু কোম্পানির হয়ে কাজ করে, ওরা রিসার্চ করে একটা অঞ্চলকে তারা লেখনীর মাধ্যমে প্রকাশ করতে চায় যে এই অঞ্চলটা ভালো না, এখানে দূষিত, এই অঞ্চলটা একসময় অনেক বিপজ্জনক হয়ে উঠবে, সো এখান থেকে মানুষজন ছেড়ে যাও, এখান থেকে পালাও, এখানে অনেক রোগ জীবাণু আছে, এখানে এই সমস্যা ওই সমস্যা আছে, এখান থেকে চলে যাও। লেখনের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করে, কিন্তু সে আসলে তার উদ্দেশ্য কি? ওই লেখকের ওই উদ্দেশ্য হচ্ছে ওই লোকগুলো যখন এখান থেকে চলে যাবে, জমিগুলো যখন বিক্রি করে দিবে, কে কিনবে? ওই কোম্পানি কিনবে যার হয়ে এই লেখক লিখতেছে। যে কোম্পানির হয়ে এই লেখক লিখতেছে সেই কোম্পানিগুলো ওই জমি জায়গাগুলো কিনে নিবে, নিয়ে ওখানে সে ফ্যাক্টরি দিবে। তাহলে এই লেখক যে লিখতেছে কি উদ্দেশ্যে লিখতেছে? অন্যের ক্ষতি সাধন করার জন্য, গ্রামের মানুষদের ক্ষতি করার জন্য লিখতেছে। অনেকে বিভিন্ন গ্রাম সম্পর্কে বিভিন্ন ধরনের কুৎসা রটায়, হ্যাঁ, বিভিন্ন কথা বলে সেই জায়গাটার ভ্যালু কমায় দেয় বিভিন্নভাবে। তো যাই হোক, অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে সাহিত্য রচনা করা মহাপাপ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্য রচনার উদ্দেশ্যে মানবতার মঙ্গল সাধন অথবা সৌন্দর্য সৃষ্টি করা, এটাই হওয়া উচিত প্রধান উদ্দেশ্য। সত্য ধর্ম সাহিত্যের উদ্দেশ্য। লেখার মাধ্যমে যদি সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা হয় তবে তা সার্থক হবে। অন্যদিকে যে লেখা কেবল নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় বা মিথ্যাকে আশ্রিত করে লেখা হয়, যে মিথ্যাকে মানে কি, যে একটু আগে উদাহরণ দিলাম, কোম্পানির হয়ে লেখে, মিথ্যাকে আশ্রিত করে লেখা হয়, সে লেখা মানুষের পীড়নের কারণ হয়ে দাঁড়ায়, তা অত্যন্ত গর্হিত কাজ। তাই সৎ মনোভাব ছাড়া সাহিত্য রচনাকে লেখক মহাপাপ বলে মন্তব্য করেছেন। ওকে, এটা ঘৃণিত কাজ, হ্যাঁ, ঘৃণিত কাজ, এই শব্দটা এখানে না, ঘৃণিত কাজ, লজ্জাজনক কাজ, অসৎ কাজ। তো আশা করছি বুঝতে পেরেছ। এখন দেখি গ নম্বরটা কি বলছে। উদ্দীপকে কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটিয়েছে? এই যে উদ্দীপকটাতে আসলে কাজী নজরুল ইসলাম যে লেখনী লিখেছে, এটা কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? যে বৈশিষ্ট্যর কথা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনায় বলা হয়েছে, ওখানে তো অনেক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ওর মধ্যে কোন বৈশিষ্ট্যটা উপরে প্রতিফলন ঘটেছে সেটা একটু আমাদেরকে বলতে হবে। প্রথম কথা, উদ্দীপকের এই আলোচনা পরে আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামের ওখানে নিজস্ব কোনো বেনিফিট ছিল না। সে এখানে এসেছিল যাদের অধিকার বঞ্চিত হয়েছিল তাদের উদ্দেশ্যে লেখনী লিখেছে, তাদেরকে জাগ্রত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, অধিকার সচেতন করার জন্য লিখেছে। তার মানে তার লেখনের মধ্যে একটা বৈশিষ্ট্য ফুটে উঠেছে, সেটা হচ্ছে মানব কল্যাণ। এছাড়া আর কোনো দেনা পাওনা এখানে নাই, যে তিনি ইনকাম করবে লিখেছে এরকম কোনো তার চিন্তাভাবনা ছিল না। এই জন্যই তার লেখনীগুলো এত ফেমাস হয়েছে, কারণ ভেতর থেকে তার অনুভূতিগুলো ফুটে উঠেছে লেখনীতে। তাহলে বাঙ্গালার লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের মানব কল্যাণ বৈশিষ্ট্যটাই কিন্তু ফুটে উঠেছে। কোন বৈশিষ্ট্য? মানব কল্যাণ বৈশিষ্ট্য। কিভাবে ফুটে উঠেছে সেটা এখন আমরা বলবো। ওখানে 1 নম্বর পাইলাম। এখন 2 নম্বরে এসে মানব কল্যাণ বৈশিষ্ট্যটা যে বলবো সেটা ওই উদ্দীপকের আলোকে বলবো না, উদ্দীপকের আলোকে বলবো 3 নম্বর প্যারায়। 2 নম্বর প্যারায় আমরা বলবো ওই বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদনে কিভাবে বলা হয়েছে যে ওই মানব কল্যাণ বৈশিষ্ট্যটা জরুরি লেখনের ক্ষেত্রে, ওইটা বর্ণনা করব। যখন এখানে বর্ণনা করলাম বাঙ্গালার নব্য লেখকদের প্রতি রচনায় খ্যাতি বা অর্থলাভ সাহিত্য রচনার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, সৌন্দর্য সৃষ্টি বলে যখন বললাম, এরপরে প্রয়োগে এসে আমরা বাস্তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
ওই প্রয়োগে এসে আমরা এখন এখানে ওই কাজী নজরুল ইসলামের যে মানব কল্যাণের লেখা, মানুষের জন্য লেখা, সেটা আমরা বর্ণনা করবো যে উদ্দীপকে কি কি ঘটনা ঘটেছে। যে উদ্দীপকে কি হচ্ছে, কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সংকটকালে মানব মুক্তির গান নিয়ে সাহিত্যাঙ্গনে আবির্ভূত হয়েছিল। মানুষের শোষণ, বঞ্চনা, ক্ষুধা, দারিদ্র্য, যন্ত্রণা তার লেখনীর মাধ্যমে প্রকাশ পায়। শোষণ, নিপীড়নহীন, শ্রেণী বৈষম্যহীন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক কাজের সমাজ গঠনের স্বপ্নের কথাই কাজী নজরুল ইসলামের সাহিত্যে মুখ্য বিষয় হয়ে ওঠে। এগুলো যখন বলে তারপরে বলতো ও এখানেও মানব কল্যাণের কথা বলা হয়েছিল, এখানে উদ্দীপকে তাই বলা হয়েছে। ব্যাস, এভাবে যদি আমরা ফিনিশিং টানি 3-এ 3 মার্ক দিবে ইনশাল্লাহ, যদি আসলে কোনো ধরনের বানান ভুল না হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি ঘ নম্বরে কি বলেছে। এগুলো আসলে এইরকমই, মানে স্টেপ বাই স্টেপ যাইতে হয়। খতে গিয়ে প্রয়োগ করা যাবে না, খতে গিয়ে অনুধাবনে আসতে হবে। মূল বিষয়টা প্রথম পারায় যেটা বলছি ওইটাকে আমরা ওই গদ্যর আলোকে বর্ণনা করব। ওকে, এরপরে ঘ নম্বরে বলছে বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিবেদন উদ্দীপককে যথার্থভাবে প্রকাশিত হয়েছে কি। আচ্ছা, উদ্দীপক ও প্রবন্ধের আলোকে তোমার মতামত, মানে বাংলার নতুন লেখকদিগের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নিবেদনটা, সেটা কি উদ্দীপকে যথাযথভাবে প্রকাশিত হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। কেন? কারণ লেখক চেয়েছে যে বর্তমানে নতুন লেখকরা যারা লিখতেছে তারা যেন মানব কল্যাণে লেখে, নিজের উদ্দেশ্য হাসিলের জন্য না লেখে, কিংবা অপরের ক্ষতি করার জন্য যেন না লেখে। এটাই আসলে ওনার মানুষকে বোঝানোর বিষয় ছিল আর কি, উনি বোঝাতে চেয়েছেন। তো ওই জিনিসটাই কিন্তু উপরে আসলে প্রকাশ পেয়েছে যে আসলে আমাদের এটাই এরকম একটা উদাহরণ তিনি উদ্দীপকে এখানে পাওয়া গেছে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে উপরের উদ্দীপকে। কিন্তু আমরা ডাইরেক্ট ওইভাবে লিখবো না। ডাইরেক্ট যদি ওইভাবে লিখি তাহলে তো আমরা চাইলে চাই পাবো না। আমাদেরকে লিখতে হবে যে শুরুতে আমরা একটা পয়েন্ট ধরে আঁকাবো। সেই পয়েন্টটা কি, যে উদ্দীপক এবং আমাদের লেখকের মধ্যে এই বাঙ্গালা বঙ্কিমচন্দ্রের মধ্যে আসলে কোন বিষয়টা সাদৃশ্য রয়েছে, যেটাকে ধরে এসে শেষ পর্যন্ত বলতে পারবো যে হ্যাঁ এই বিষয়ে আমি যথার্থ মনে করি, এটা আমার মতামত দিতে পারবো। হ্যাঁ, তো ওই বিষয়টাকে একটা আমরা ফাইন্ড আউট করি যে সাহিত্যদের মধ্য দিয়ে অসত্য ও সুন্দরের চর্চা অব্যাহত রাখা এবং মানব কল্যাণ সাধন করার বিবেচনাটাই উদ্দীপকে বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিবেদন যথার্থভাবে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে সাহিত্যের মধ্য দিয়ে সত্য সুন্দরের চর্চা অব্যাহত যেন রাখা হয়, কিংবা মানব কল্যাণ সাধন যেন করা হয়, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনায়। এইটা ছিল মূল উদ্দেশ্য, যে সাহিত্যের মধ্যে দিয়ে যেন সত্য সুন্দরের চর্চা অব্যাহত রাখা হয় এবং মানব কল্যাণ সাধন যেন করা হয়। এইটা ছিল মূল উদ্দেশ্য। ওইটাকে যখন আমরা মেইন জ্ঞানমূলক ধরলাম, এখন আমরা খতে এসে বলবো যে হ্যাঁ এই বিষয়টা কিভাবে হয়েছে, কিভাবে লেখক বলছে তার গদ্যের মধ্যে, সেটা বলবো। হ্যাঁ, যে এখন আমাদের এইদিকে আসলাম যে অমুক এই গল্পে প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে সাহিত্য রচনার উদ্দেশ্য যশ বা অর্থ লাভ করা নয়, খ্যাতি লাভ করা নয়, উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ ড্যাশ 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 ড্যাশ। যখন বললাম তখন আমরা 2 নম্বর পেয়ে গেলাম, 1-1-2। এখন গতে এসে আমরা উদ্দীপকে গিয়ে খুঁজব যে জ্ঞানমূলকে যেটা লিখছি মানব কল্যাণ করা, সেইটার প্রতিফলন ওখানে ঘটছে কিনা। যখন ওইভাবে উদ্দীপকটা একটু বর্ণনা করব তখন দেখবো যে হ্যাঁ এখানেও মানব কল্যাণ প্রতিফলন ঘটেছে। তারপরে শেষে আর একটা প্যারা করে নিজের মতামত দিব যে হ্যাঁ উদ্দীপকটা পড়ছি এবং বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতিনিবেদন রচনাটাও পড়ছি, দুইটা মিলেই আমার কাছে মনে হয়েছে যে দুইটাই সাদৃশ্যপূর্ণ, দুইটাই যথার্থপূর্ণ, দুইটাতেই এই ঘটনা ঘটেছে। শেষে গিয়ে যখন তোমার মতামতটা দিবে তখনই তুমি পূর্ণ 4টা স্টেপ ফলো করে 4 মার্ক পেয়ে যাবে। খুব সহজ না? যদি তুমি এইভাবে লিখতে পারো একদম 10-এ 10 মার্ক পেয়ে যাবে। খুব যদি মিসও হয় 10-এর মধ্যে 9 মিস হবে না। অনেক সময় ভালো লিখতে পারো না বা বানান ভুল হতে পারে, এই জন্য 9 পেতে পারো, কিন্তু এগুলো ফলো করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা যদি আরও সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাও
যদি আরও একটু বেনিফিটেড হইতে চাও তাহলে একটু কষ্ট করে আমাদের পেইড কোর্স কিনতে হবে, কারণ আমাদের সেখানে বেশি পরিশ্রম দিতে হচ্ছে। হ্যাঁ, আমি মনে করি তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা যদি পরিশ্রম করো তাহলে ফ্রি ক্লাসই হবে। তবে তোমরা যদি মনে করো যে আমার আরও সাপোর্ট দরকার, আমার সামর্থ্য আছে পেইড কোর্স করার, যেখানে আরও সিকিউ সমাধান করা হবে, আমি আরও একটু এগিয়ে যাব, সেক্ষেত্রে করতে পারো। সেক্ষেত্রে আমার একটা বাংলা এইচএসসি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি একটা কোর্স রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। কিংবা তোমরা যদি চাও যে আমি একই সাথে আপনার বাংলা ইংলিশ আইসিটি 3টা কোর্সই কিনবো, সেক্ষেত্রে ভালো হয়। তো সেটারও ডিটেলস আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে যাচাই বাছাই করে nahid24.com ভিজিট করে যাচাই বাছাই করে ভর্তি হতে পারো। হ্যাঁ, সবসময় মনে রাখবে যে এই যে আমি এতগুলো ক্লাস নিব, আমার এত পরিশ্রম, ভিডিও এডিটিং সব কিছু মিলে এটা জাস্ট হচ্ছে আমাদের একটা পরিশ্রমের একটা জিনিস, যেটা তোমরা রেডিমেড পেয়ে যাচ্ছ। তো তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা যে জিনিসটা কিনতেছো এটা হচ্ছে আমাদের অনেক কষ্টে তৈরি করা, অনেক পরিশ্রম করে তৈরি করা। এই জন্য এখানে যে ভ্যালুটা প্রদান করবে সেখানে কখনোই মনে করবে না যে এইটা আসলে তোমার নষ্ট হয়ে গেল। কারণ পড়াশোনা এমন একটা জিনিস যেটা তোমার সারা জীবন ধরে কাজে লাগবে। আজকে হয়তো বা বুঝতে পারতেছো না, যত বড় হবে ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমাকে যে শিক্ষকটা যে শিক্ষকটা তোমাকে পড়িয়েছেন এটার ভ্যালু তুমি কখনোই দিয়ে শেষ করতে পারবে না, এটা সম্ভব না। আমাকে যে শিক্ষকরা শিখিয়েছেন আমি কখনোই এখন যতই আমি তাকে ফি দেই, কিন্তু ওই সময় শিক্ষাদানের ভ্যালুটা আমি তাকে কখনো পুষিয়ে দিতে পারবো না। তারা আসলে সত্যিকার অর্থে মহান। আমরা শিক্ষার্থীরা সবসময় ভাবি যে আসলে টিচাররা টাকা দিয়ে আবার কোর্স করাচ্ছে, কি দরকার, আমাদেরকে সব ফ্রিতে দিয়ে দেয় না কেন? বিশ্বাস করো, আমি যদি ফ্রিতে সব দিয়ে দেই তোমরা খুব একটা উপকারই পাবে না, খুব একটা উপকার পাবে না। কারণ হচ্ছে ফ্রিতে যতই ভালো জিনিস দেই না কেন, মানুষ ওইটাকে মনে করবে ও এটা তো ফ্রি, এখানে আবার কি আছে, এটা তো ততটা ভালো। এটাই আসলে প্র্যাকটিক্যাল বিষয়। হ্যাঁ, যখন আবার এই যে যেমন আমার কবিতা গদ্য পদ্যের ব্যাখ্যাগুলো আমি ফ্রিতে ইউটিউবে দিয়ে দিয়েছি না, সেম জিনিস টাকা দিয়ে মানুষ কিনে আবার পেইড কোর্সে সেগুলো করতেছে। সেখানে তো তাহলে কি বুঝতেছো যে জিনিসগুলো আমি ফ্রিতে ইউটিউবে দিয়ে দিয়েছি, সেম জিনিসগুলো আবার টাকা দিয়ে কোর্স কিনে সেগুলো আবার পড়তেছে। তাহলে কি হইলো? সে মনে করতেছে ওইখানে মনে হয় আরও ভালো আছে, কিন্তু বাস্তবে যেমন আমার আইসিটির যে কোর্সটা, অনেক কমেন্টগুলো দেখো, ওখানে অনেকেই বলবে ভাই আমি পেইড কোর্স কিনেও এত ভালো ক্লাস পাই নাই। এটাই আসলে বাস্তব রিয়েলিটি। হ্যাঁ, আর আমার যে কোর্সটা আছে বাংলা ইংলিশ আইসিটি বলো বা শুধু বাংলার কোর্সটা বলো, যে আমি শুধু চেষ্টা করেছি যে জিনিসগুলো ফ্রি ক্লাসে নাই সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যেমন ফ্রি ক্লাসে আমি গদ্যটা ব্যাখ্যা করছি, তা পেইড ক্লাসে গিয়ে আবার কেন সেই গদ্যটা ব্যাখ্যা করব? ফ্রি ক্লাসে আমি কবিতাটার ব্যাখ্যা প্রদান করছি, তাহলে পেইড ক্লাসে গিয়ে কেন আবার সেই কবিতাটার ব্যাখ্যা প্রদান করব? সেটা তো ফ্রিতে ইউটিউবে আছেই। তাহলে পেইড ক্লাসে আমার সেই ক্লাসটা থেকে সিকিউ সমাধান করা উচিত, এমসিকিউ সমাধান করা উচিত, অনুধাবন সমাধান করা উচিত, যেগুলো স্টুডেন্টের কাজ লাগে, তাই না? সেটাই কিন্তু করা হয়েছে। আশা করছি আমার উপর যারা ভরসা আছে তারা আসলে এই বাংলা ইংলিশ আইসিটি নিয়ে অন্য কোথাও আর যাওয়ার দরকার নেই। আমার উপর যারা ভরসা করো, নাহিদ স্যারকে যারা ভালোবাসো, তারা এই বাংলা ইংলিশ আইসিটির জন্য এই 3টা কোর্সের একসাথে প্যাকেজ আছে nahid24.com, এটা ক্রয় করো, আর কোথাও যাইতে হবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।